আমাদেরকে তো নানা সময়ে সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি গুজব প্রচার করে থাকি। গুজব এই অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করা হয়। কিন্তু যতই দিন যাচ্ছে ততই প্রমাণ হচ্ছে যে আমরা যা বলি সেটাই সত্য। আমরা অথেন্টিক নিউজ এবং এনালাইসিস করি। তার একটা প্রমাণ কিন্তু আজ যারা বাংলাদেশের পত্র-পত্রিকা খেয়াল করেছেন তারা নিশ্চয়ই একটা প্রমাণ পেয়ে গিয়েছেন যে আমরা নাগরিক টিভির পক্ষ থেকে আমরা বেনজিরের ক্যাশিয়ার হিসেবে পরিচিত সাব্বির বিকাশ। তাকে নিয়ে কিন্তু সর্বপ্রথম নাগরিক টিভির পক্ষ থেকে আমরা রিপোর্ট করেছিলাম। এবং এই বেনজির কিভাবে সাব্বির বিকাশের মাধ্যমে অবৈধ টাকাগুলো পাচার করে, এটা আমরাই ১ম এনেছিলাম। তা আমরা আনার পরে আজ প্রায় ২ বছর পরে এই বসুন্ধরার যে কালের কণ্ঠ পত্রিকা, তারা কিন্তু একদম হুবহু নাগরিক টিভি যে টাইটেলটা দিয়েছিল, যে বেনজিরের ক্যাশিয়ার সাব্বির বিকাশ, ওই একই টাইটেল দিয়ে আজকে এই কালের কণ্ঠ তারাও সংবাদ করল। এবং আমাদের ওই নাগরিক টিভির প্রতিবেদনটার উপর ভিত্তি করেই তারা হুবাহুই তাদের এই একটা জাতীয় দৈনিকে তারা এভাবে ছাপালো। তো ওই যে আমরা ২ বছর আগে যা করেছিলাম ওইটাই কিন্তু এখন রিফ্লেক্টেড হচ্ছে। যে বেনজিরের ক্যাশিয়ার সাব্বির বিকাশ। তো আজকে জাতীয় দৈনিকেও কিন্তু নাগরিক টিভির তথ্যটাকেই ইনডোর্স করা হলো এবং আসলো। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা প্রাপ্তির দিক যে আমরা নাগরিক টিভি আরো ২ বছর আগে যেটা প্রকাশ করেছি, আজকে বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে এই বিষয়টি প্রকাশিত হলো। তা আমাদের কথাগুলো যে সত্য, আমাদের প্রতিবেদনগুলো যে সত্য, সেটা আরেকবার প্রমাণিত হলো। তো সেটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। পাশাপাশি আরেকটি আনন্দের বিষয় আমাদের জন্য রয়েছে। সেটা হচ্ছে যে একদিক দিয়ে আমরা যেভাবে সত্যের পথে থাকছি, সত্য নিউজ এবং তথ্য দর্শকদেরকে তুলে ধরছি। অন্যদিকে এই যে সরকারের যারা দালাল বিভিন্ন Facebook পেজ বা তাদের যে CRI এর মতো একটা প্রতিষ্ঠান করে তারা যে মিথ্যা, গুজব এবং অপপ্রচারের উপর ভিত্তি করে যে তারা কাজ করে যাচ্ছে, সেটা কিন্তু এখন Facebook কর্তৃপক্ষের কাছে ধরা খেয়ে গিয়েছে। যে কারণেই হলো যে তাদের ১৪৮ টা অ্যাকাউন্টকে Facebook কিন্তু বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে দেওয়ার কারণে এখন এই যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনি বলছেন যে প্রয়োজন হলে নাকি বাংলাদেশে Facebook-কেই তারা বন্ধ করে দেবে। অর্থাৎ সরকার এতটাই বিব্রত হয়েছে এই Facebook এর আচরণে যে Facebook তাদের ১৪৮ টা অ্যাকাউন্ট যারা এই ধরনের ভুয়া মিথ্যা অপপ্রচার করে আসছে CRI এর মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং ওই অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দিয়েছে Facebook। তো এই কারণে সরকারের সাথে একটা Facebook এর টানাপোড়েন চলছে। সরকার Facebook বন্ধ করে দেবে এ ধরনের হুমকি দিচ্ছে। কিন্তু আমাদের জনগণের জন্য বা যারা আমরা গণতন্ত্রের পক্ষে আছি তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে Facebook কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ সরকার তার একটা প্রোপাগান্ডা করার সরকার, মিথ্যা অপপ্রচার করার সরকার এবং এই অপপ্রচারের দায়ে তাদের ১৪৮ টি পেইজকে তারা বন্ধ করে দিল। তো এই বিষয়টা নিয়ে একটু আমি আপনার মন্তব্য জানতে চাই। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি যে ১ম এই যে সাব্বির বিকাশের কথা বললেন, আপনি তো সত্যিকার অর্থেই আপনাকে হয়তো সামনাসামনি প্রশংসা হয়ে যাচ্ছে। তবুও প্রশংসা করতে হবে। আপনি তো অনেক ভালো, ভালো রিপোর্ট করেন। এবং আপনি যে কষ্ট করে এগুলো সংগ্রহ করেন, আমাদেরকে যে জানান, মানুষকে যেগুলো জানতে পারে এবং এগুলা দেখা যাচ্ছে পরবর্তীতে অনেকে এ এ এইগুলা হুবহু ছাপায় অথবা এদিক ওদিক করে ছাপায়। উই মাস্ট থ্যাংক ইউ বিকজ এগুলাই আমাদের দরকার। কারণ আমরা তো তথ্য, সত্য কোনো কিছুই আমরা পাই না। আপনি যে অনুসন্ধান করে আপনি এবং আপনার বন্ধু-বান্ধবের মাধ্যমে এগুলো প্রকাশ করেন এবং পরবর্তীতে বাংলাদেশের পত্রিকা এগুলা প্রকাশ করতেছে বা সাহস করতেছে, এটা এখন আ আ ধন্যবাদ তো আপনারই পাওয়ার যোগ্য। আমি আপনাকে এইজন্য ধন্যবাদ দিব যে আপনি কষ্ট করেও করে হলেও এগুলো চালিয়ে যাবেন। মানুষকে সত্য জানানোর জন্য আপনার এই নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আর এই যে আপনার সোশ্যাল মিডিয়া বন্ধের ব্যাপারে আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর কোনো এক সময় আমরা এই যে জয় বাবা, জয় বাবা এই যে প্রেসিডেন্ট জিয়া সায়েমের বিচারপতি তৎকালীন রাষ্ট্রপতি সায়েমের কাছ থেকে ১৯৭৭ সালে বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা তারে পিস্তল ধরে ক্ষমতা গ্রহণ করছে বলে কোন একটা বইয়ের পাতার উদ্ধৃতি দিয়ে পর্যন্ত মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে মানে আপনি একটা মিথ্যা সত্য বলে প্রচার করার জন্য যে আপনার ফেসবুকে যে ইয়ে দিয়েছিল সেটা ফ্যাক্ট ফাইন্ডিং করে ফেসবুক তাকে সতর্ক করছিল এবং এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। এখন এই যে তার নাম দিছে কি কুমরু পটাশ, আমাদের আমি পিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ দিব। এই যে কুমরু পটাশ নামে এই অপদার্থ নাকি মার্কিন যুক্তরাষ্ট্র নাকি পড়ছেও, সে যে একটা হিটলারি শাসনে মুসুলিনি শাসনে একটা ক্লিপ্টোক্রেসির একটা
ছোট্ট চোর। এই চোর আপনার ফেসবুক 148টা অ্যাকাউন্ট এবং পেজ, যেগুলা মোস্টলি আওয়ামী লীগ এবং সিআরআই নামক যে গুজবের বাক্স, এই যে গুজবের মানে সে যে মানে দায়িত্ব নিয়ে এখন একবারে সরকারি গুজবের প্রধান মানে যে পদ, সেটাই সে নিছে। এখন সে হুমকি দিচ্ছে, মানে ওই যে মানে পিপিলিকা আর কি, পিপিলিকা যখন একটু ক্ষমতা পায় এরা হাতিরও বলে কামড় দিতে চায়। এই পিপিলিকা সে এখন ফেসবুক বন্ধ করে দিবে, সে মানে হুমকি দেয়। তারপরে সে নোটিশ পাঠাইছে, চিঠি পাঠাইছে। এটা তো মূলত বিএনপির বিরুদ্ধে। আমি গতকালও আমি দেখলাম এই যে জয় বাবা ওই যে জেলখানা থেকে দেয় নাকি, এই যে এই কুমড়ু পটাশ দেয় আমি জানি না, এই যে তার ওখানে দেখলাম তুমি তোমার গুণ কীর্তন প্রকাশ করো শুধু জিয়ার বিরুদ্ধে, শুধু বিএনপির বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। এই যে জয় বাবা সারাক্ষণ আমি দেখলাম তার এখানে, সে এই দিন দেখলাম ওই যে ঈদে একটা বাণী দে, পূজায় একটা বাণী দে, ওই যে আপনার তার নানার মৃত্যুদিনে একটা দেয়, তারপরে এই দিন দেখলাম আপনার পহেলা বৈশাখে দিছে, এরপর আর খবর নাই কিন্তু। আচ্ছা, আর এর বাইরে যা দিবে সেগুলো হচ্ছে সব জিয়া, বিএনপি, খালেদা, তারেক, আর কোনো তার চাপ, তার ঘুম নাই এগুলো নিয়ে। এখন এগুলা ফেসবুক তো আর ওই বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, আর ওই যে ভারতের মোদির মুতো খায় না, সে তার মতো চলে। যদিও ভারতের থেকে এগুলো অনেক প্রভাব বিস্তার করা হয়, আমরা জানি সিঙ্গাপুর থেকে প্রভাব বিস্তার করা হয়, কারণ এইসব সোশ্যাল মিডিয়াতে অনেক আইটিতে ভারতীয়রা কাজ করে, কারণ ভারতীয় মানে আওয়ামী লীগের, বিশেষ করে এস্টাবলিশমেন্টের সাথে যারা রিলেটেড। তো এখন ফেসবুক 148টা অ্যাকাউন্ট এবং পেজ প্রমাণিত সত্য যখন হয় তখন ফেসবুক অ্যাকশন নেয়, এবং সেই অ্যাকশন এখন তারা নিছে, এবং এই অ্যাকশনের পরিপ্রেক্ষিতে এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা যে মিথ্যা মানে মানে জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় যে মিথ্যা মিথ্যা মিথ্যা। অবশ্য আমরা কেন বলবো, কেন তারা মিথ্যা বলবে না? এই যে ক্লিপ্টোক্রেসির কাজই তো হচ্ছে এটা, সব জায়গায় মিথ্যা আপনাকে প্রচার করতেই হবে, মিথ্যাকে এস্টাবলিশ করতেই হবে। এটাই হচ্ছে ডেমোক্রেসির নামে যে ক্লিপ্টোক্রেসি, এই যে চোরদের গণতন্ত্র, এটার অন্যতম ইয়েটা হচ্ছে আপনার প্রচার। এই প্রচারের মাধ্যমে তারা, আপনি এখনো বলতেছে বিএনপি একটা সন্ত্রাসী দল, এখনো তারা বলতেছে যে বিএনপি আগুন সন্ত্রাস করে, এখনো তারা বলতেছে যে আপনার বিএনপি আসলে মৌলবাদ, উগ্রবাদ এখানে আসবে। কিন্তু বিএনপির ভয়ে, জিয়াউর রহমানের ভয়ে, খালেদা জিয়ার ভয়ে যে বাংলাদেশে তারা ভোট নামক যে গণতন্ত্রের অন্যতম প্রধান যে কন্টেন্ট, সেটা যে তারা আপনার দিচ্ছে না। গণতন্ত্র মানে কাগজে কলমে আছে, কাজীর গরু গোয়ালে আছে, বাস্তবে নাই। এই যে গণতন্ত্রের নামে মুজিববাদের, এই যে আপনি শেখ মুজিব যে রক্ষী বাহিনী করছিল, শুধু একটা রক্ষী বাহিনী, এখন বাংলাদেশের সকল বাহিনীকে রক্ষী বাহিনী বানাইছে শেখ গোপালী। এই গোপালীর যে পুরা বাহিনীটা রক্ষী বাহিনী দিয়া যে বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ, এই দুই বাহিনীর দুইজনকে নিয়ে আমরা যতক্ষণ ডিসকাস করলাম, এইরকম কিন্তু ডজন ডজন অতীত এবং বর্তমান। আপনি দেখেন এই যে আরেকটা আছে নূর মোহাম্মদ, আগে আইজি ছিল, তার যদি আপনি কথাবার্তা শুনেন, সে মনে হয় আওয়ামী লীগের একবার এমপি হয়েছিল, এবার হয়েছে কিনা জানি না, সো কল্ড এমপি, সুয়ারের খোয়ার। এই সুয়ারের কথা যদি আপনি শুনেন তাহলে আপনার এমনি গা জ্বালা দিয়ে উঠবে। কালকে না পরশু সে কোথায় কাজের সাথে জানি কথা বলতেছিল, আমি দেখলাম, আমি আশ্চর্য হয়ে যাই, এরা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ছে, এরা সিভিল সার্ভিস করে কি করছে, এরা পুলিশের আইজি হয়ে কি মানে কিভাবে হইল, এবং এরা এমন ভাবে কথা বলে, আরে বাবা তুমি আওয়ামী লীগ করো, তুমি যে একজন হিউম্যান বিইং, তোমার যে তুমি যে কোনো পাঠশালায় গেছো, তুমি যে শরীয় শরিয়া ক খ পড়ছো কিনা, এটাই তো এখন আমার কাছে বিশ্বাস হয় না।
এই যে ওর নূর তো কি বলবেন? ও মোহাম্মদ, তো একটা সিভিলিয়ান। আপনি যদি সেনাবাহিনীর দিকেও দেখেন, এই যে আজিজ যাকে হ্যাঁ, স্যাংশন দেয়া হলো। আজিজ তো ২০১৮ সালের নির্বাচনের পরে বলেছিল যে, এই রকমের নির্বাচন নাকি তার জীবনে সে দেখে নাই। এতটা সুষ্ঠু নির্বাচন নাকি হয়েছিল। ২০১৮ নির্বাচনের পরে এটা আজিজ বলেছে। তৎকালীন সেনাপ্রধান সে। তো সেনাবাহিনী প্রধান হিসেবে সেনাবাহিনীর গায়ে উর্দি পরে একটা লোক যখন এ ধরনের কথা বলে যে ১৮ সালের মতো ওরকম নির্বাচন নাকি সে তার জীবনে দেখে নাই। তো এগুলি তো মানে দলীয় বক্তব্যের চেয়েও তো মানে অতিরিক্ত মাত্রায় বাজে বক্তব্য। যেগুলো এই আইজিপি বলুন বা এই সেনাপ্রধান বলুন তারা রেখেছে বা রেখে চলেছে। বা এখনো যিনি সেনাপ্রধান আছেন, আমি তো গত শনিবারে আমি জ্যাকব মিল্টনের সাথে শোতে আমি তো দেখালাম যে এই যে মানে জ্যাকব মিল্টনের সাথে শোতে আমি যেটা প্রমাণ করে দিলাম যে এই যে আজিজের মতো ব্যক্তি তারা যে মানে কিভাবে লুটপাট করে তারা এই সরকারটাকে প্রোটেকশন তার সময় তার ভাইয়ের মাধ্যমে সে যে এই যে জমি জমাগুলো যে দখল করেছে ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে। তারপরে এই যে বেনজির তার যে সাব্বির বিকাশের মাধ্যমে। তো এটা তো একটা মানে ওই যে মাফিয়া সিন্ডিকেট মানে মাফিয়া স্টাইলে যে তুমি আমাকে প্রোটেকশন দিবা, আমি তোমাকে প্রোটেকশন দেব। এটাই তো চলছে। যে আজিজ এবং বেনজির তারা তার এই গদি টিকিয়ে রাখতে তাকে হেল্প করবে। আর এদেরকে অবাধ লুটপাটের সুযোগ করে দিবেন শেখ হাসিনা। তো আমি এটা তো একটা আপনাকে দেশ বলি, চলতে পারে না। আপনি আজিজের কথা যেহেতু বললেন নাকি, এই যে আপনি দেখেন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরার মতো ইন্টারন্যাশনালি রিপিউটেড প্রতিষ্ঠান যখন প্রচার করলো, আপনি আজিজের পক্ষে গোপালী কি করছে আপনি দেখেন। আমি আমার দর্শকদের একটু মনে করাই দিই। আপনি জোসেফ, হারিস এই ২ জনকে প্রতিবেদন প্রকাশ করার আগে মানে দেখাইছে। মানে ১ম ৭ দিন কোন কথা বলে নাই। আপনি দেখেন কিরকম অন্যায় আমার দেশে হচ্ছে। আল জাজিরা যত ডকুমেন্টেশন করে প্রমাণিত হয়ে ওরা প্রচার করার পরে দেখাচ্ছে যে এটা ভুয়া। কিভাবে ভুয়া? এই যে আব্দুল হামিদ নামে যে কুলাঙ্গার একটা প্রেসিডেন্ট ছিল না? নারী লোভী শয়তান। তারে দিয়া এই আপনার এই আইজি এবং এই কামাল এদেরকে দিয়া স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে দিয়া তাদেরকে মাফ করাইছে উইদাউট দেয়ার প্রেজেন্স ইন বাংলাদেশ। তাদেরকে ভূতাপেক্ষা মাপ মানে আগেই মাফ করে দিছে। মানে ওই যে তাদেরকে যে প্রমাণ করছিল, আমার দর্শক শ্রোতারা যারা এখনো দেখেন নাই বা ভুলে গেলে আরেকবার দেখতে বলবো, তাকে যে বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে সেই তারিখের আগে প্রেসিডেন্ট তাকে মানে ক্লিমেন্সি করছে, তাকে অ্যামনেস্টি দিছে। এইরকম একটা কাগজ ডকুমেন্ট আমরা রেডি করাইয়া আপনি আজিজের ভাইদেরকে মাফ করা দেখানো হয়েছে। মানে টু ডিসপ্রুভ দ্যাট আল জাজিরা ওয়াজ রং। দেখেন, একটা দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একজন গুন্ডার কাছে হারিস এবং জোসেফের মতো গুন্ডাকে মাফ করার জন্য আজিজের ভাই তাহলে পুরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। পুরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদেরকে চোখে ধোলা দিয়ে বুঝাতে চাচ্ছে যে আল জাজিরা ওয়াজ রং। বাট আল জাজিরা ওয়াজ নট রং, আল জাজিরা ওয়াজ রাইট। পুরা দেশটাকে হারিস এবং জোসেফের মতো পান্ডা, এই যে হারিস আর জোসেফ তো বিরোধী দল থাকতে এই গোপালীর সিকিউরিটি ছিল, এগুলো তো আমরা সবাই জানি, এবং সে এই জন্য খুনও করছে। এই যে একটা রাষ্ট্র, একটা মন্ত্রণালয়, ২টা মন্ত্রণালয়, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আইজি, সেনাপ্রধান একজন গুন্ডার কাছে আপনি আত্মসমর্পণ করছে। আজ পর্যন্ত জোসেফ হারিসের কিছু হয়েছে? হয় নাই। তারা খুনের মামলায় তাদের ফাঁসি, দণ্ডপ্রাপ্ত আসামি। হ্যাঁ, আমাদের দেশের প্রেসিডেন্টের সে ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা প্রেসিডেন্টের না, এটা প্রধানমন্ত্রী করতে হয়। শুধু সাইন করে, ও শুধু সাইনের মালিক। বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নাই আদার দেন সংখ্যাগরিষ্ঠ দলকে ওই আপনার প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানানো ছাড়া। আর ওই যে ওই চাঁদ দেখা কমিটির সভাপতি বলতে পারেন। তো একটা রাষ্ট্র কেন, আপনি এই যে সাকিব সাহেব আপনি যে বললেন কেন সে আজিজকে প্রোটেক্ট করবে না, কারণ এত বড় কাজ যদি করতে পারে গোপালী, এত বড় কাজ মানে আল জাজিরাকে ডিসপ্রুভ করার জন্য পুরো রাষ্ট্রকে ব্যবহার করে যদি এই কাজ করতে পারে, তাহলে আমরা তার থেকে কি আশা করতে পারি? আমাদের জাতি কতদিন ঘুমাবে? একটা গুন্ডার কাছে পুরো দেশ কি আমরা বিক্রি করে দিলাম? দিলাম না? রাষ্ট্রপতি বেচা, প্রধানমন্ত্রী বেচা। না আমি তো একটা গুন্ডা না মানে এখানে অনেকগুলো গুন্ডা একটা না, আমি সিন্ডিকেট তৈরি একটা গুন্ডার কথাই বলি। আর সব গুন্ডাদের জন্য, গুন্ডা তো এখানে অনেক আছে। মানে একটা গুন্ডা যেটা ধরা খাইছে, এই গুন্ডাকে রক্ষার জন্য গোপালী
এই ভারতের পাঁচটা কুত্তিটা কি করছে, এটা তো একদিন না একদিন জনগণের সরকার যখন হবে, কাগজ এগুলো তো আর হারাই ফেলতে পারবে না, যেমন এগুলো তো আমি যখন থাকবে। আজিজকে খারাপ বলছি তখন at the same breath আমাকে কিন্তু এই বর্তমান সেনাপ্রধান যে শফিউদ্দিন তাকেও খারাপ বলতে হবে। আজিজের চেয়ে কোনো অংশে কম খারাপ কিন্তু বর্তমান সেনাপ্রধান শফিউদ্দিন, এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে অবশ্যই। আপনি দেখুন যে এই শফিউদ্দিন সে তার মেয়ের বিয়ে দিল ওই আমানত শাহ লুঙ্গির যে মালিক, এই আমানত শাহ লুঙ্গির মালিকের ছেলের সাথে সে তার মেয়ের বিয়ে দিল। এই সপ্তাহখানেক আগে একটা বিয়ের অনুষ্ঠান হলো, বেশ ঘটা দেখছি করে। আমি, জি। তো এখন এই যে বিয়ে সে দিল, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানের ৩-৪ দিন আগে তার এই শ্বশুরবাড়ির লোকজন, মানে অর্থাৎ এই আমদ শালুঙ্গির যে মালিক, এই মালিক এবং তার ছেলে তারা মিলে এই সেনাপ্রধান তাকে অনুরোধ করল শফিউদ্দিনকে যে, "আমরা একটু প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাই। একটু দেখা করার ব্যবস্থা যদি আপনি করে দেন।" সে ঠিকই তার ক্ষমতা দিয়ে শেখ হাসিনার সাথে তাদের একটা মিটিং এর ব্যবস্থা করে দিল। তারা কি করল? ওই বিয়ের অনুষ্ঠানের কয়েকদিন আগে তারা ওই অনুষ্ঠানে গেল। তারা শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করল। তারা ছবি তুলল। ছবিগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল। তো দেখুন এই হচ্ছে আমাদের সেনাপ্রধানের অবস্থা যে সে, তার শ্বশুর, তার ওই মেয়ের জামাই এদেরকে একটা শেখ হাসিনার সাথে দেখা করার ব্যবস্থা করে দিল। এবং তারা গদগদ হয়ে ছবি তুলল। ছবিগুলো তারা Facebook এ আপলোড করল এবং বুঝালো আরকি যে দেখো আমাদের কত ক্ষমতা, কত পাওয়ার। তো এই যে সেনাপ্রধান তিনি তার পাওয়ারটাকে অ্যাবিউজ করে তিনি একটা তার প্রধানের সাথে, তার সরকার প্রধানের সাথে সে তার শ্বশুরবাড়ির লোকজনের যে দেখা করে দিল মেয়ের পক্ষের। এ থেকে তো প্রমাণ হয় যে এদের মধ্যে মানে সম্পর্কটা কোন পর্যায়ে রয়েছে। যেখানে সেনাপ্রধান সবসময় থাকা উচিত তাকে একটা বিতর্কের উপরে। তিনি বিতর্কের উপরে থাকবেন। সবকিছুর কন্ট্রোভার্সির উপরে তিনি থাকবেন। এটাই আমরা এতদিন ধরে জেনে আসছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই সেনাপ্রধান বলুন, সেনাবাহিনীর লোকজন বলুন, এদের কোন লাজ লজ্জা কিছুই নাই। মানে যাহাই আপনার এই আজিজ, তাহাই হচ্ছে শফিউদ্দিন, এগুলি সব এক। সবই হচ্ছে একই রসুনের মানে কোয়া। এবং আপনি সবচেয়ে কি বড় কথা হচ্ছে যে আপনার এই ধরনের লোকজনকে সৃষ্টি করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই গত ১৫ বছরের শাসনামলের সবচেয়ে বড় আমি মনে করি যে তার ক্রেডিট হচ্ছে যে তিনি আজিজ তৈরি করতে পেরেছেন, তিনি শফিউদ্দিন তৈরি করতে পেরেছেন, তিনি বেনজির তৈরি করতে পেরেছেন। তিনি যে নূর মোহাম্মদের মতো আইজিপি তৈরি করতে পেরেছেন এবং এই যে একটা মাফিয়া সিন্ডিকেট, এটা অপারেট করার জন্য যে ধরনের বেছে কুখ্যাত ব্যক্তি যাদের মধ্যে ন্যূনতম বিবেক নেই। মানে একটা মানুষের মধ্যে যদি ন্যূনতম বিবেক থাকতো সে তো এই অন্যায়ের সে পার্ট হতো না। সে রিভল্ট করত। যেভাবে জিয়াউর রহমান করেছিল। ওই রিভল্ট করার মতো ক্যারেক্টার কিন্তু কারো নেই। আপনি বিশ্বাস করেন এই যে শেখ হাসিনা যে ১৫.৫ বছর ধরে টিকে আছে এর পেছনে মূল কারণ হচ্ছে শেখ হাসিনা জানে যে তার এই অপশাসনটাকে চ্যালেঞ্জ করার মতো তার ভেতরে কেউ নেই। যাদেরকে তিনি অপারেট করছেন তারা 100% তার প্রতি লয়াল। সেটা সেনাবাহিনীর প্রধানই বলেন, পুলিশের প্রধানই বা বলেন, র‍্যাবের প্রধানই বলেন। তো এই যে আমাদের ভেতরেই এই জনসংখ্যা আমাদের বাংলাদেশের ধরুন এখন ১৮ কোটি জনগণ আছে। এই ১৮ কোটি জনগণের মধ্যে যে বাছাই করা যে কে হবে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা, কে হবে আইজিপি, কে হবে আপনার এই যে পুলিশের প্রধান। সবকিছু মানে আ আ সেনাবাহিনীর প্রধান সবকিছু তিনি কিন্তু ওভাবেই সিলেক্ট করেছেন। যে যারা তার প্রতি লয়াল থাকবে, ছাগল হয়ে ভেড়া হয়ে বসে থাকবে। কিন্তু প্রতিবাদ করবে না। তো এটা তো একটা শেখ হাসিনার ক্রেডিট যে তিনি তো এমন লোক বের করেছেন যারা তার সাথে ঐরকম মানে কোন বিট্রেয়াল করবে না। এই জায়গায় কিন্তু আবার বেগম খালেদা জিয়া ভুল করেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে বেগম খালেদা জিয়া ভেবেছিলেন যে মইনু আহমেদ তার পক্ষে থাকবে। তিনি ভেবেছিলেন জেনারেল মাসুদ তার পক্ষে থাকবে। এ কারণেই কিন্তু তাদেরকে একটু আ ফেভার করা হয়েছিল। আপনি তো নিশ্চয়ই জানেন। তারা কি কাজটা করেছিল, কত বড় বিট্রে করেছিল এটা তো আপনি জানেন। তো কিন্তু শেখ হাসিনার সাথে কিন্তু এরা কেউ বিট্রে করে না। বিট্রে করার উদাহরণ কিন্তু আমরা পাই নাই। যদি উদাহরণ পেতাম তাহলে ১৫.৫ বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারত না। তাই মনে করি শেখ হাসিনার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে ওই জায়গায়। যে তিনি বিশ্বস্ত কিছু ছাগল উৎপাদন করতে পেরেছেন। এবং এই ছাগলেরা বা এই নৈতিকতাহীন ব্যক্তিরা তার গদি টিকিয়ে রাখতে ভূমিকা রাখছেন। যেটা বেগম খালেদা জিয়া করতে ব্যর্থ হয়েছিলেন বলে আমি মনে করি। আমি জানি না আপনি আমার সাথে এই বিষয়ে এগ্রি করবেন কিনা? না, এখানে ডিসএগ্রি করার কিছু নাই। তবে একটা ডিফারেন্স আছে সেটা আমি বলি। এটা কোনো সন্দেহ নাই। মইনু আহমেদের মতো অথর্বকে এবং এরকম লুবিকে, ভারতের ৫ টা গোলামকে সেনাবাহিনী প্রধানকারী, এগুলো মনে হয় আমরা একদিন হালকা করে ডিসকাস করছিলাম। এটা নিয়ে জি, আমরা একদিন আরো আপনার যেহেতু এটা নিয়ে আপনারও আছে, আমরা একদিন ডিসকাস করব। জি, এটা ঠিক আপনার সাথে। তবে এখানে একটা ডিফারেন্সটা যেটা আমি মনে করি সেটা হলো আ আপনি ২০০৯ সালে বা ২০১৪ সাল পর্যন্ত সেনা প্রধান যারা হইছে, আমি মনে করি আ মইনু আহমেদের পরে, বিশেষ করে বিডিআর কার্নেজের পরে আপনার এখন এদেরকে সব খাসি করে দেয়া হইছে, বলদ করে দেয়া হইছে। বলদ করছে কিভাবে? পুলিশ, সিভিল এগুলা বাদ দেন। এগুলা শেষ। এগুলা ধ্বংস। এগুলা বেড়া হইছে বহুত আগে।
এদেরকে ভেড়া করলো বিডিআর কার্নিজের পরে। এবং সবচেয়ে আমি যেটা মনে করি, আমি বিশ্বাস করি সেটা হলো মইনু আহমদকে ভুল করছে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার ধরেন ভুল, রাজ্জাকুল হায়দারকে করে এটা আবার পরে চেঞ্জ করছিল, সেটা হচ্ছে ভুল। কিন্তু ওরা যে কাজটা করছিল, কুকাজটা করছিল, যার জন্য আমরা আজকে 17-18 বছর ধরে আমরা আজকে এই বিপদে, পুরো জাতি, দেশ, গণতন্ত্র ধ্বংস। কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটছে সাকিব সাহেব, আমি মনে করি সেটা হলো এখন যদি কেউ সাহসও করে, সেই সাহসের করার যোগ্যতা তাদেরকে দেখাতে পারতেছে না বা দেখাচ্ছে না, বা খাসি হয়ে গেছে, তার প্রধান কারণ হচ্ছে কারণ এখন রর ক্লিয়ারেন্স ছাড়া কোনো সেনাপ্রধান বলেন, পুলিশ বলেন, গোপালী নিজেও করতে পারে না। এবং এদেরকে অনেক আগে থেকেই আমি মনে করি মানে খ্রিস্টিয়ানাইজ করা হয়, টু বিকাম not to loyal Hasina or Gopali, but to loyal with India or raw, এটি আমি মনে করি। ফলে এখন ওই যে কর্নেল ফারুক বা মেজর ফারুক বা রশিদের মতো ওই লেভেল থেকে যদি কোনো উই রিভল্ট বলে মেজর জিয়ার মতো, তাইলে হইতে পারে। আদারওয়াইজ এই যে আপনি যে বললেন, এখানে আপনি কি, আমি তো কোনো মতেই বিশ্বাস করি না আর কোনো খাসি ভেড়া ছাড়া, আর কোনো বলদ ছাড়া কোনো সেনাপ্রধান, আমি পুলিশ টুলিশ বাদ দিলাম, বিশেষ করে সেনাবাহিনী যদি আজকে ঠিক থাকতো, আমরা যে যত কথাই বলি, সেনাবাহিনী যদি কনস্টিটিউশনের প্রতি লয়াল থাকতো, তারা যদি কনস্টিটিউশন আপহেল করতে পারত, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে যেরকম চিফ অফ জয়েন্ট স্টাফ বলছিল, উই আর হিয়ার নট টু সার্ভ এ ডিক্টেটর, উই আর হিয়ার টু সার্ভ দ্য কনস্টিটিউশন, টু আপহেল দ্য কনস্টিটিউশন। তো সুতরাং এই কথা বলার মতো হেডোমালা যারা আছে, তাদেরকে কোনোদিন আর সেনাবাহিনী প্রদান করবে না। কারণ গোপনে হোক, সরাসরি হোক, জানাভাবে হোক, অজানাভাবে হোক, রয়ের প্রতি লয়ালিটি ছাড়া অন্য বাহিনী টাহিনী সব বাদ, এমপি মন্ত্রী এগুলো বাদ, সেনা প্রধান এখন আর শুধু সেনা প্রধান না, মনে করেন সেনাবাহিনীর আরো 10টা-15টা কি পদ ভারতের দীক্ষা ছাড়া, মোদির দীক্ষা ছাড়া, গোবর এবং মুদ খাওয়া ছাড়া, আমি গোবর এবং মুদ খাওয়াই বলবো, এদেরকে আর কোনোদিন সামনে আসবে না। সুতরাং গোবর মুদ খাওয়াদেরকে যারা উৎখাত করতে পারবে, সেটা 1 নম্বর হচ্ছে বাংলাদেশের জনগণ। আর সেনাবাহিনীর যদি আপনার, আমরা বলবো না যে সামরিক অভ্যুত্থান করেন, আমরা বলবো না যে এখানে আপনি কিলিং করেন, না, আপনি ইউ মাস্ট লয়াল টু ইউর কনস্টিটিউশন। কোন গুন্ডার, কোন বিদেশি চরের, কোন গোপালীর, কোন মাফিয়ার কথা শোনার জন্য তো আপনি শপথ নেন নাই। আপনি সেনাবাহিনীর আর্মি রেগুলেশন তো সেটা বলে না, পুলিশ রেগুলেশন তো সেটা বলে না। তো সুতরাং যদি বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে আমাদের কনস্টিটিউশন, এরপরে সেনা যে ম্যানুয়াল, সেটা সেইভাবে চললেই তো হবে। আপনি কোনো অবৈধ অর্ডার ক্যারি করার জন্য আপনি সেনা প্রধান হন নাই, আপনি কোনো অবৈধ বিদেশি চরের গোলামি করার জন্য সেনা প্রধান হন নাই, বা জিওসি হন নাই, বা কোস্টাল মাস্টার জেনারেল হন নাই, বা ডিজিএফআই চিফ হন নাই, বা এসএসএফ এর চিফ হন নাই, বা বিডিআর এর চিফ হন নাই। আপনি হইছেন টু আপহেল্ড দ্য কনস্টিটিউশন, এটা আমার মাথার উপর। তারপর হচ্ছে আমার ম্যানুয়াল। আমার ম্যানুয়াল কি গুম করতে বলে? আমার ম্যানুয়াল কি মানুষ খুন করতে বলে? আমার ম্যানুয়াল কি আয়নাঘর তৈরি করতে বলে? আমার ম্যানুয়াল কি ব্রিগেডিয়ার আজমিকে ধরে বছরের পর বছর, ব্যারিস্টার আরমানকে বছরের পর বছর রাখতে বলে? আপনি যে শফিউদ্দিন বললেন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আজিজ এন্ড শফি। দুইটাই ভেড়ার, দুইটাই বলদ, দুইটাই হচ্ছে গোলাম। এই গোলামদেরকে আমরা উৎখাত যদি না করতে পারি, গোপালীকে কোনোদিন উৎখাত করতে পারবো না। সুতরাং I 100% agree with you. There is no difference. এবং এই খাসি করা ছাড়া কাউকে সেনাবাহিনী প্রদান করে, সবগুলা খাসি আর ভেড়া, বলদ। ধন্যবাদ।